হইলে আমরা মাইগ্রেন বলবো সেটা সম্পর্কে আগে একটু আলোচনা করি। আমাদের মেইনলি ব্রেনে মানে মাথায় ব্যথা হলে মাইগ্রেন আমরা বলি। মাথার ভিতর অনেকগুলো অংশ আছে। বোনস এর নাম অনুসারে আমরা একটা অংশে ভাগ করি। দেখেন এই যে কপাল যেটারে আমরা বলি, কপাল এই জায়গায় যে ব্লু অংশ এটার নাম হচ্ছে ফ্রন্টাল বোন আছে, এই জায়গায় ফ্রন্টাল বোন। এই অংশের নাম হচ্ছে ফ্রন্টাল সাইড, ব্রেনের ফ্রন্টাল সাইড। আর পিছের দিকে একটা অংশ এই জায়গায় পিঙ্ক গোলাপি, এটারে বলে অক্সিপিটাল সাইড, অক্সিপিটাল সাইড। আর কানের কাছে যেটা দুই কানের কাছে এটারে বলে টেম্পোরাল সাইড, টেম্পোরাল। আর পুরো এই টেম্পোরালের উপর থেকে মানে ফ্রন্টালের উপর থেকে আর টেম্পোরালের উপর থেকে এটারে বলে প্যারাইটাল রিজন। ঠিক ঠিক আছে, মূলত চারটা রিজন, ফ্রন্টাল, অক্সিপিটাল, টেম্পোরাল আর প্যারাইটাল, এই চারটা রিজনে ব্যথা হয় মাইগ্রেনের। এছাড়া চোখের উপর ব্যথা হইতে পারে, ওইটা ফ্রন্টালের উপরই পড়ে। মূলত মাইগ্রেনের ব্যথা যে কোনো দিকে হইতে পারে, ফ্রন্টাল মানে কপালে হইতে পারে, একদম মাথার উপরে হইতে পারে, পিছে হইতে পারে, কানের উপরে হইতে পারে। মূলত কমন হইছে আমাদের এই কানের উপর থেকে পিছের দিকে, এটা কমন। আর ফ্রন্টাল রিজন মানে কপালে যাদের ব্যথা হয়, এটা মাইগ্রেনেও হয়, অনেকের চোখের সমস্যার কারণেও ফ্রন্টাল রিজনে ব্যথা হয়। ঠিক আছে, ফ্রন্টাল রিজনে ব্যথা হয়। এটি হচ্ছে মূলত অ্যানাটমি। এবার আসেন মাইগ্রেনে যাচ্ছি। মাইগ্রেন, মাইগ্রেন মানে মাথা ব্যথা, আগেই বললাম, কিন্তু সব মাথা ব্যথারই মাইগ্রেন বলা যাবে না। মাইগ্রেন হওয়ার জন্য কিছু সিমটম লাগবে, কিছু ক্রাইটেরিয়া লাগবে। সব মাথা ব্যথায় মাইগ্রেন বলা যাবে না। এখন আমাদের জ্বর হইলেও মাথা ব্যথা হয়, সেটা কিন্তু মাইগ্রেন না। সেই মাথা ব্যথা জ্বর কমার সাথে সাথেই সেরে যায়। বা ঠান্ডা লাগলেও মাথা ব্যথা হইতে পারে, সেই মাথা ব্যথা কিন্তু মাইগ্রেন না। মাইগ্রেনের ব্যথা অন্যরকম। মাইগ্রেনের ব্যথা কি, মাইগ্রেনের ব্যথার আরেকটা নাম ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেক, মাইগ্রেনের ব্যথা মূলত একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত থাকে। সেটারে ডেইলিও হইতে পারে, বা সপ্তাহে একদিন হইতে পারে, মাসে একদিন হইতে পারে, বা একটা সিজনালও হইতে পারে। দেখা যায় ৬ মাস পর একদিন ব্যথা আসছে, বা ৬ মাস পর একটানা ১৫ দিন ব্যথা হয়েছে, সেইটা মাইগ্রেন। আর এই ব্যথার সাথে কিছু সাইন সিমটম প্রেজেন্ট থাকতে হবে। তাহলে এই জায়গায় দেখেন কমন সিমটম লেখা আছে অনেকগুলো, এই জায়গা থেকে আমি আরো কিছু বলবো এর বাইরেও। প্রথমেই আসবে ব্যথা, মাথা ব্যথা মানে হেডেক। হেডেক, হেডেক কোথায় হবে, আগেই বললাম যে চারটা রিজনের যে কোনো রিজনে হইতে পারে, কিন্তু বেশি হয় আমাদের টেম্পোরাল ওই পিছের দিকে মানে অক্সিপিটালের দিকে, যে মাথার পিছে যে শক্ত হাত দিলে শক্ত বাজে, এটারে বলি আমরা অক্সিপিটাল লোব। ঠিক আছে, অক্সিপিটাল লোব। তাইলে কানের উপর থেকে এই মাথার পিছনের দিকে এই ব্যথাটা একটু বেশি হয়। ঠিক আছে, বেশি হয়। ২ নম্বর পয়েন্ট হইছে নাউসিয়া। নাউসিয়া মানে কি, নাউসিয়া মানে হচ্ছে বমি বমি ভাব। বমি না কিন্তু, বমি মানে হচ্ছে ভমিটিং, আর নাউসিয়া মানে হচ্ছে বমি বমি ভাব। ঠিক আছে, বমি বমি ভাব। তাহলে ২ নম্বর পয়েন্টটি বমি বমি ভাব। মাইগ্রেনের পেশেন্ট সাধারণত বমি তেমন একটা করে না, এই জায়গায় ভমিটিং লেখা আছে কিন্তু ভমিটিং আমরা তেমন একটা পাই না, আমরা এই নাউসিয়াটা বেশি পাই, যে বমি বমি ভাব। ঠিক আছে, বমি বমি ভাব প্লাস আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এই জায়গায়, ইনসোমনিয়া। ইনসোমনিয়া মানে হচ্ছে রাতে ঘুম না হওয়া। ঠিক আছে, রাতে ঘুম না হওয়া, যাদের মাইগ্রেন অ্যাটাকটা রাতের দিকে হয়, সন্ধ্যার পর পর বা রাতের দিকে হয়, ১০টার পর বা ১২টার পর এই টাইমে হয়, তাদের একটা কমন প্রবলেম ঘুম হয় না। ঠিক আছে, ঘুম হয় না, ইনসোমনিয়া ডেভেলপ করে। এরপর দেখেন এই জায়গায় লেখা আছে রিঙ্গিং ইন দ্য ইয়ার। এটা অনেক পেশেন্টের পাই, অনেক পেশেন্টের পাই না। রিঙ্গিং ইন দ্য ইয়ার মানে কি, কানের মধ্যে সে সাউন্ড শুনতে পারবে, পট 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 একটা সাউন্ড শোনে। ঠিক আছে, এটারে বলতেছে রিঙ্গিং ইন দ্য ইয়ার্স। রিঙ্গিং ইন দ্য ইয়ার্স। নেক আর শোল্ডার পেইন এটা কমন না, এটা পাওয়াই যায় না মাইগ্রেনে তেমন একটা। নেক পেইন হইলে আমরা চিন্তা করি সেই জায়গায় হাইপার টেনশন মানে প্রেশারের সমস্যা, এইরকম। আর নাউসিয়ার কথা তো আগেই আমি বললাম। এর পরের পয়েন্ট হচ্ছে আইএক। আইএক মানে হচ্ছে চোখে ব্যথা, পেশেন্টের চোখে ব্যথা হবে। ঠিক আছে, চোখে ব্যথা হবে প্লাস চোখে ঝাপসা দেখবে, ব্লারিং অফ ভিশন। চোখে ঝাপসা দেখার ইংলিশ হচ্ছে ব্লারিং অফ ভিশন। তাহলে চোখে ব্যথা হবে, চোখে ঝাপসা দেখবে। ঠিক আছে, তারপর দেখেন ইনটলারেন্স অফ লাইট অর সাউন্ড। ইনটলারেন্স অফ লাইট অর সাউন্ড, মাইগ্রেনের পেশেন্ট সাধারণত অন্ধকার ঘরে থাকতে পছন্দ করে। এদের যদি আরো লাইট টাইট জ্বালাই দেন এদের আরো অসহ্য লাগবে। অসহ্য মানে হচ্ছে লাস্টের পয়েন্টটা, ইরিটেবিলিটি। ইরিটেবিলিটি মানে হচ্ছে অসহ্যতা, সহ্য করতে পারতেছে না সে কিছু। ঠিক আছে, তাহলে ইনটলারেন্স অফ লাইট অর সাউন্ড মানে সে চাবে নিস্তব্ধ ঘরে, লাইট টাইট বন্ধ এমন একটা ঘরে থাকতে, তাহলে তার একটু কমফোর্ট ফিল হয়। ঠিক আছে, আর যদি সাউন্ডের ভিতর থাকে বা অনেক লাইটের ভিতর থাকে তাহলে তার এই ব্যথা আরো বেড়ে যায়, এই ব্যথা আরো বেড়ে যায়। এর বাইরে ভার্টিগো হইতে পারে পেশেন্টের। ভার্টিগো মানে মাথা ঘুরানো। ঠিক আছে, ভার্টিগো মানে মাথা ঘুরানো। তাহলে কি কি সিমটম বললাম আমি আরেকবার বলি। ফার্স্টই সিভিয়ার হেডেক মানে মাথা ব্যথা হবে, মাথা ব্যথা হবে। ২ নম্বরে নাউসিয়া, বমি বমি ভাব হবে। ৩ নম্বরে আইএক, চোখে ব্যথা হবে। তারপর চোখে ঝাপসা দেখবে মানে ব্লারিং অফ ভিশন। এরপর আপনার রিঙ্গিং ইন দ্য ইয়ার হইতে পারে, মানে কানের মধ্যে এই যে শব্দের কথা বললাম, তার মনে হবে কানের মধ্যে শব্দ করতেছে পটপট পটপট এরকম একটা। ঠিক আছে,
এই বাদে ইনটলারেন্স অফ দ্য লাইট অর সাউন্ড, মানে সে লাইট সহ্য করতে পারবে না, সাউন্ড সহ্য করতে পারবে না, সে চাবে অন্ধকার ঘরে বা নিস্তব্ধ ঘরে থাকতে। আর ভমিটিং তেমন একটা হয় না, আমি আগেই বললাম আসবে নাউসিয়া, ভমিটিং এর কথা তেমন একটা আসে না। আর ইরিটেবিলিটি মানে হচ্ছে অসহ্য, তার সহ্য হবে না কিছু, সে মানুষজনকেও তখন সহ্য করতে পারবে না যখন মাইগ্রেনের অ্যাটাকটা আসে মূলত। ঠিক আছে, আর এই বাদে ভার্টিগো হইতে পারে, ভার্টিগো মানে মাথা ঘোরানো। এগুলো হচ্ছে মাইগ্রেনের সিমটম। এবার আসেন মাইগ্রেনের ট্রিটমেন্ট কি দেব। ইনভেস্টিগেশন আর ট্রিটমেন্ট। ইনভেস্টিগেশন মানে হচ্ছে পরীক্ষা। মাইগ্রেন ডায়াগনোসিস করার জন্য পরীক্ষা লাগে কিনা। মাইগ্রেন ডায়াগনোসিস করার জন্য সাধারণত পরীক্ষার দরকার পড়ে না, কিন্তু মাথা ব্যথার অনেক আরো কজ আছে, মানে কারণ আছে। মাথা ব্যথা আরো বিভিন্ন কারণে হইতে পারে। ব্রেনে টিউমার হইলেও মাথা ব্যথা করতে পারে, স্ট্রোক হইলেও মাথা ব্যথা করতে পারে, বা অন্য কোনো যদি সমস্যা থাকে এইসব কারণেও মাথা ব্যথা হইতে পারে। এজন্য আমাদের কনফার্ম করতে হবে যে মাথা ব্যথা অন্য কোনো কারণে হইছে কিনা। এজন্য আমরা ব্রেনের সিটি স্ক্যান দিই, এমআরআই দিই, এই দুইটা দিই। কিন্তু মাইগ্রেন ডায়াগনোসিস করার জন্য কোনো পরীক্ষার দরকার পড়ে না। এই দুইটা পরীক্ষা দিই অন্য কোনো রোগ আছে কিনা সেটা দেখার জন্য, যে ব্রেনে কোনো অন্য সমস্যা আছে কিনা, হেমোরেজ আছে কিনা, বা স্ট্রোক আছে কিনা, বা কোনো টিউমার আছে কিনা এরকম। তারপরে ইকসল নামে একটা ডিজিজ আছে, সেইটা আছে কিনা, এইসব দেখার জন্য আমরা সিটি স্ক্যান আর এমআরআই করি। যদি সিটি স্ক্যান এমআরআই তে নরমাল আসে তাহলে বুঝতে হবে তার মাইগ্রেনের সমস্যা। এই জন্য এই মাথা ব্যথাটা হচ্ছে, এই জন্যই আমরা মূলত সিটি স্ক্যান এমআরআই দিই। কিন্তু মাইগ্রেন বলার জন্য সিটি স্ক্যান এমআরআই কোনো দরকার নাই। এরপর আসেন ট্রিটমেন্টে। মাইগ্রেনের অ্যাটাক সাধারণত দুই ভাবে হয়, একটা অ্যাকিউট, একটা ক্রনিক। ক্রনিক কখন বলবো? ক্রনিক মানে ধরেন একটা পেশেন্টের হইতেই আছে মাইগ্রেনের, ডেইলি ব্যথা হয় মাথা, ডেইলি মাইগ্রেনের অ্যাটাক আসে, তাদের আমরা বলি ক্রনিক। আর আরেকটা পেশেন্টের মাসে একবার আসে, আগেই বললাম যে মাসে একবার আসে, বা বছরে ২-৩ বার আসতে পারে, বা বছরে একটা নির্দিষ্ট টাইমে আসতে পারে, বা সপ্তাহে একবার আসতে পারে। এগুলো হচ্ছে আমাদের অ্যাকিউট কেস। অ্যাকিউট কেস কারণ এদের অনেকদিন পর পর একবার দুইবারের জন্য আসে। আর ক্রনিক কেস মানে রোজ মাথা ব্যথা হবে, রোজ মাথা ব্যথা হবে, মানে একটানা ৩ মাস তার মাথা ব্যথা হচ্ছে, এটারে বলতেছি আমরা ক্রনিক কেস। আর অ্যাকিউট মানে মাঝে মধ্যে আসবে। তাহলে অ্যাকিউটের ট্রিটমেন্ট আমরা একরকম দিই, ক্রনিকের ট্রিটমেন্ট আরেক রকম দিই। অ্যাকিউটের ক্ষেত্রে যাদের মাঝে মধ্যে আসে, যেমন মাসে একবার, বা ২-৩ মাস পর একবার, বা সপ্তাহে একবার, এদের ক্ষেত্রে হচ্ছে একরকম ট্রিটমেন্ট। আর ক্রনিকের ক্ষেত্রে আরেক রকম ট্রিটমেন্ট। অ্যাকিউটের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি দিই, যদি অল্প মাথা ব্যথা হয় সেই ক্ষেত্রে আমাদের প্রথম চয়েস প্যারাসিটামল। প্যারাসিটামল মানে কি? নাপা। নাপা, ঠিক আছে? যদি অল্প মাথা ব্যথা হয় তাহলে আমাদের প্রথম চয়েস নাপা। সেই ক্ষেত্রে একটা নাপা আমরা খাইতে বলি, বা একটা না দুইটা, একটা নাপা 1 যেইটা ১ গ্রাম বা ১,০০০ মিলিগ্রাম সেইটা খাইতে বলি সাধারণত, ঠিক আছে? আর ৫০০ খাওয়ানো যাবে, ৫০০ র ২ টাও খাওয়ানো যাবে, কোনো সমস্যা নাই। যদি ব্যথা না কমে, অ্যাকিউট এর ক্ষেত্রে, এটা সবগুলোর ক্ষেত্রেই যদি ব্যথা না কমে আমরা ৬ ঘন্টা পর আবার রিপিট করতে বলি, ঠিক আছে? ৬ ঘন্টা পর রিপিট করতে বলি। তাইলে ১ম এ যদি অল্প ব্যথা থাকে তাহলে আমরা ইউজ করি প্যারাসিটামল। প্যারাসিটামল সিম্পল নাপা, ঠিক আছে? নাপা। নাপা 1 ও দিতে পারি, আর নাপা ৫০০ র ২ টাও দিতে পারি, নাপা ৫০০ একটাও দিতে পারি। যদি না কমে ৬ ঘন্টা পর আবার রিপিট করব। তারপর ২ নাম্বার চয়েস আমাদের এনএসআইডি গ্রুপ। এনএসআইডি গ্রুপের ভিতর অনেকগুলো ওষুধ আছে। এই জায়গায় ন্যাপ্রোক্সেন, এই জায়গায় আরেকটা এড হবে টাপনিল, ঠিক আছে? টাপনিল ইউজ করে, টাপনিল আমি এড করে দিলাম। এনএসআইডি এর ভিতর ন্যাপ্রোক্সেন ইউজ করা যাইতে পারে, টাপনিল ইউজ করা যাইতে পারে। আমরা মূলত টাপনিলটাই বেশি চলে আরকি, ঠিক আছে? সবাই টাপনিলের সাথে পরিচিত, টলফেনামিক অ্যাসিড। এই টাপনিলের সাথে মাথা ব্যথা হইলেই টাপনিল খায় সাধারণত পেশেন্টরা। টাপনিলের সাথে বেশি পরিচিত। টাপনিলের পরিবর্তে ন্যাপ্রোক্সেন ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? সমস্যা নাই। টাপনিলের ডোজ কিরকম হবে? এটার ডোজও আগের মতো। এটা কিন্তু, এই টাপনিল ওষুধ কিন্তু রোজ দেয়া যাবে না। টাপনিল রোজ দেয়া কিন্তু কিডনির জন্য খারাপ। টাপনিলের ডোজ হইছে ব্যথা যখন হবে তখন সে একটা খাবে। যদি ৬ ঘন্টার মধ্যে না কমে তাহলে সে আরেকটা নিতে পারে। এই হচ্ছে টাপনিলের ডোজ। টাপনিল নিয়ম করে রোজ ৭ দিন, ১০ দিন, ১ মাসের জন্য খাওয়া যাবে না। ঠিক আছে? টাপনিল অ্যাকিউট এর ক্ষেত্রে, ক্রনিক এর ক্ষেত্রে টাপনিলের রোল নাই। এটা হচ্ছে যখন ব্যথা হবে জাস্ট তখন একটা খাবে, যদি না কমে ৬ ঘন্টা পর রিপিট করবে। কিন্তু টাপনিল নিয়ম করে ১৫ দিন, ১ মাস এরকম খাওয়া যাবে না। এতে কিডনির সমস্যা হবে, ঠিক আছে? আর নেপ্রোক্সেনের ক্ষেত্রেও সেম কথা, যখন ব্যথা হবে তখন খাবে, ৬ ঘন্টা পর রিপিট করবে। নেপ্রোক্সেন সাধারণত একটু কম ক্ষতি করে কিডনির, কিন্তু টাপনিল, এবার রোলাক-টোলাক এরা কিন্তু বেশি ক্ষতি করে। এরপর আসেন একটু ভালো ড্রাগ, এরা হচ্ছে ট্রিপটান গ্রুপের, সোমাট্রিপটান আর জলমিট্রিপটান। ঠিক আছে? এই ২ টা ড্রাগ, সোমাট্রিপটান, জলমিট্রিপটান, এদের ডোজও সেম। যখন ব্যথা হবে তখন একটা খাবে, না কমলে ৬ ঘন্টা পর আরেকটা রিপিট করবে। এই সোমাট্রিপটান, জলমিট্রিপটানের হচ্ছে, সোমাট্রিপটান যে ওষুধটা, এটার দাম অনেক, এজন্য বেশি ইউজ হয় না। একটা সোমাট্রিপটানের দাম প্রায় ৳১০০, ৳১২০, ৳৯০ এরকম জানি, ঠিক আছে? এইজন্য অত ওষুধ হয় না।
কিন্তু এই ওষুধটা ভালো। আর জলমিট্রিপটান হচ্ছে নমি দেয়। নমি হইছে জলমিট্রিপটান গ্রুপের। ঠিক আছে? জলমিট্রিপটান জেনেরিকের নাম হচ্ছে নমি। এটার দামও আপনার ২০-২৫ টাকা এরকম। নমি খাইলে আবার একটু সাইড ইফেক্ট হয়, হালকা দুর্বল-টুর্বল লাগে, গা ব্যথা লাগতে পারে। কিন্তু হেডেক কমে আরকি। মাইগ্রেনের ব্যথায় ভালো কাজ করে। কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে। আর লাস্ট যেইটা লাক্সমিডিটান মানে মিডিটা। লাক্সমিডিটান হচ্ছে জেনেরিক, কোম্পানির নাম হচ্ছে মিডিটা। এই মিডিটা ওষুধটাও ভালো। মাইগ্রেনে আমরা ইউজ করতে পারি। মিডিটার দামও ঐরকম ৪০-৫০ টাকা মনে হয় কম পাওয়ারেরটা, আর বেশি পাওয়ারেরটা ৭০ বা ৮০ টাকা। মিডিটার দামও বেশি, কিন্তু মিডিটা ওষুধটাও ভালো। এটা দেখা যায় আমরা এক পাতায় ৪ টা ওষুধ থাকে তো আমরা সপ্তাহে ১ টা খাইতে বলি। তাইলেই পেশেন্টের মাইগ্রেন মোটামুটি কন্ট্রোলে থাকে। ঠিক আছে? কন্ট্রোলে থাকে। আর যাদের অ্যাকিউট অ্যাটাক এরকম ১ মাস পর আসবে তাদের এরকম দেওয়ার দরকার নাই। তাদের ক্ষেত্রে ডোজ জাস্ট ওই আগের মতো। যখন অ্যাটাক হবে, ব্যথা হবে তখন একটা খাবে, না কমলে ৬ ঘন্টা পর আরেকটা। আর যাদের এই উইকলি আসে তাদের ক্ষেত্রে আমরা বলি প্রত্যেক সপ্তাহে একটা করে খাইতে, তাইলে মাসে ৪ টা লাগে আরকি। ঠিক আছে? এগুলো হচ্ছে সব অ্যাকিউট কেসের ক্ষেত্রে। অ্যাকিউট কেসের ক্ষেত্রে এগুলো এইভাবে ইউজ করলেই হয়। সুমাট্রিপটান আর মিডিটা এই ২ টা ওষুধ আপনাদের কাছে নতুন লাগতে পারে। এই ২ টা অত ইউজ হয় না কারণ দাম বেশি প্রচুর পরিমাণে। এত দামি ওষুধ মাথা ব্যাথার জন্য কেউ দেয় না, আর খায়ও না, খাইতে চায় না পেশেন্টরা। দেয়, দিলেও খাইতে চায় না, এইটা হচ্ছে কথা। ঠিক আছে? আর ক্রনিক যাদের, এই যে ব্রোজ যাদের মাথা ব্যথা তাদের ক্ষেত্রে অন্য ওষুধ। তাদের ক্ষেত্রে এগুলো দিলে কাজ হবে না। কারণ এগুলোর সাইড ইফেক্ট আছে। এগুলো দিলে আরো পেশেন্টের খারাপ অবস্থা হয়ে যাবে পরবর্তীতে। তাহলে এদের ক্ষেত্রে আমরা যাদের রোজ এরকম নিয়ম করে ব্যথা হয় বা ১-২ দিন পর পরই ব্যথা হয়, তাদের আমরা ক্রনিক হিসাবে ধরি। ক্রনিকের ওষুধ দিই। ক্রনিকের ক্ষেত্রে কি দিতে পারি? ক্রনিকের ক্ষেত্রে ফার্স্ট চয়েস আমাদের পিজোটিফেন। পিজোটিফেন, পিজো এ নামে বাজারে পাওয়া যায়, পিজোফেন নামে পাওয়া যায়। ঠিক আছে? এই পিজোফেন বা পিজোটিফেনের এগুলো রয়েছে রোজ রাতে একটা করে। রোজ রাতে একটা করে আমরা প্রাথমিকভাবে ৩ মাস বা ৬ মাসের জন্য পেশেন্টকে দেই। ৩ মাস বা ৬ মাসের জন্য পেশেন্টকে দেই। ঠিক আছে? পিজোটিফেন ৩ মাস বা ৬ মাসের জন্য পেশেন্টকে দেই রোজ রাতে একটা করে। তারপর আসছেন ফ্লুনারিজিন। ফ্লুনারিজিন এই ওষুধটাও খুবই কমন। এই ওষুধটার ডোজও সেম, রোজ রাতে একটা করে দেই। ঠিক আছে? রোজ রাতে। এর সবগুলারই পাওয়ার কম থেকে শুরু করি। ঠিক আছে? ফ্লুনারিজিন ৫ এমজি ১০ এমজি পাওয়া যায়। আমরা ৫ থেকে শুরু করি। ৫ থেকে ৩ মাসের জন্য দেই। কন্ট্রোলে থাকলে ভালো, নাইলে ডোজ বাড়াই। ১০ এমজি করি। রোজ রাতে একটা করে। তারপর আসেন অ্যামিট্রিপটাইলিন। অ্যামিট্রিপটাইলিন হইছে মূলত এইটা অ্যান্টি ডিপ্রেসেন্ট মানে ডিপ্রেশনের ওষুধ। কিন্তু আমরা মাইগ্রেনে ইউজ করি। কারণ অ্যামিট্রিপটাইলিনের একটা ভালো রোল আছে। এটা ব্যথা তো কমায় প্লাস পেশেন্টের ঘুম পড়ায় দেয়। ঠিক আছে? ঘুম পড়ায় দেয়। কারণ মাইগ্রেনের পেশেন্টদের ঘুম হয় না। আমি আগেই বলছি। ইনসোমনিয়া হয়। এজন্য অ্যামিট্রিপটাইলিন দিলে পেশেন্ট ঘুমাইয়াও যায়, সাথে ব্যথাও কন্ট্রোলে থাকে। তাহলে আমাদের অ্যামিট্রিপটাইলিনও দিতে পারি। আর ৪ নাম্বার চয়েস বিটা ব্লকার মানে প্রোপানল যেগুলো আছে এন্ডেভার-টেন্ডেভার। কিন্তু বিটা ব্লকার আমরা মাইগ্রেনে তেমন একটা ইউজ করি না। কারণ এর সাইড ইফেক্ট প্রচুর পরিমাণে বেশি। ঠিক আছে? প্রচুর পরিমাণে বেশি। কারণ বিটা ব্লকার এমন একটা ওষুধ, এই প্রোপানলের কথাই যদি বলি, এমন একটা ওষুধ সবকিছুতেই দেয়া যায়। হার্টের সমস্যা হইলেও দেয়া যায়, থাইরয়েডের সমস্যায়ও দেওয়া যায়, মাইগ্রেনের সমস্যায়ও দেওয়া যায়, অনেক কিছুতেই দেয়া যায়। এজন্য এইটা আমরা দেই না। কারণ দেখা যায় মাইগ্রেন ব্যথা ঠিকই কমাবে, কিন্তু অন্য একটা সাইড ইফেক্ট করবে। যেহেতু বিটা ব্লকার এই হার্ট রেট কমায়। যদি দেন তাহলে দেখা যাবে ব্যথা ঠিকই কমছে, কিন্তু তার আবার হার্ট রেট কমে গেছে। ঠিক আছে? সে বলবে বুক ধড়ফড় করে, এইসব কমপ্লেইন আসবে। এজন্য বিটা ব্লকার আমরা এভয়েড করি। আমরা ১ম ৩ যেকোনো একটা দেব। পিজোটিফেন, ফ্লুনারিজিন আর অ্যামিট্রিপটাইলিন ৩ টার একটা দেব। এর ভিতর যদি আবার পিজোটিফেন দেন তাহলে পেশেন্টরা আলাদা করে কিছুদিনের জন্য ঘুমের ওষুধ দিতে হবে। কারণ পেশেন্টের ঘুম হয় না। ঠিক আছে? এজন্য আলাদা করে একটা কম পাওয়ারের ঘুমের ওষুধ দিতে পারেন। ওই যে রিবোট্রিল জাতীয়, রিবোট্রিল বা বোপাম এরকম কম পাওয়ারের দিবেন। বেশি পাওয়ারের দিবেন না। ক্লোনাজিপাম দিবেন না। কারণ এতে ডিপেন্ডেন্স আরো বেশি। রিবোট্রিল এই টাইপ জাতীয় কম পাওয়ারের যেগুলো এগুলো দিতে পারেন। কোনো সমস্যা নাই। তাহলে ট্রিটমেন্ট হইছে ২ ভাবে। আবার একবার বলতেছি, অ্যাকিউট, ক্রনিক। অ্যাকিউট এর ক্ষেত্রে কি? অ্যাকিউট এর ক্ষেত্রে যখন ব্যথা হবে তখন একটা ট্যাবলেট খাবে, না কমলে ৬ ঘন্টা পর রিপিট করতে পারে। কি দিয়ে করা যায়? যদি অল্প ব্যথা হয় তাহলে নাপা বা প্যারাসিটামল। আর যদি ব্যথা আরো বেশি হয় তাইলে কি টাপনিল দিতে পারি, ন্যাপ্রোক্সেন দিতে পারি। আরো যদি ভালো মানের ওষুধ দিতে চান তাইলে ট্রিপটান গ্রুপের সোমাট্রিপটান, জলমিট্রিপটান আর লাক্সমিডিটানের মিডিটা দেওয়া যায়। আর ক্রনিকের ক্ষেত্রে পিজোটিফেন, ফ্লুনারিজিন বা অ্যামিট্রিপটাইলিন যেকোনো একটা রোজ রাতে একটা করে ৩ মাসের জন্য আমরা শুরু করি মূলত। ঠিক আছে? ৩ মাসের জন্য শুরু করি। মাইগ্রেন বুঝতে পারছেন? মাইগ্রেন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে কারো করতে পারেন। কোনো কিছু বুঝেন নাই এমন কিছু আছে? আসসালামু আলাইকুম স্যার।
স্যার অনেক সময় দেখি মানে সিভিয়ার পেইন এর ক্ষেত্রে ওই যে হ্যাঁ, সোমাট্রিপটান বা ওই ধরনের হ্যাঁ, গ্রুপের গুলো ওই যে হ্যাঁ, নাজালে ছেড়ে দেয় অন হ্যাঁ, টাইম হ্যাঁ, ইউজের জন্য। হ্যাঁ, 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 এখন নাজালে স্প্রে দেওয়ার পরে হয়তো অ্যাকিউট কন্ডিশনটা কমে আসে কিছুটা, বাট হ্যাঁ। এরপর দেখা যায় যে তখন সেক্ষেত্রে মানে মেডিসিনটা কি মানে এটা হলো মেডিকেশনটা তখন কোন মেডিকেশনটা হ্যাঁ, চলবে হ্যাঁ, আর কি? হ্যাঁ, মাইগ্রেন তো বুঝতে আসলে পারছি। ফাইনালি ভালো হুম, হয় না। বুঝতে পারছি আপনার কোশ্চেন। যে কোশ্চেনটা করছেন সোমাট্রিপটিনের nasal স্প্রে পাওয়া যায়, ট্যাবলেটও পাওয়া যায়, ২ টিই পাওয়া যায়। ঠিক আছে? অ্যাকিউট কন্ডিশন এর ক্ষেত্রে আমরা ব্যথা কমানোর জন্য এগুলো ইউজ করব। কিন্তু ওই যে আগেই বললাম যে অ্যাকিউট কন্ডিশন কন্ট্রোল হবে এগুলো দিয়ে। কিন্তু এই পেশেন্টের যদি রোজ সমস্যা থাকে, রোজ ধরেন এই যে সিভিয়ার একটা পেইন রোজ সেম টাইমে বা অন্য ডিফারেন্ট টাইমে আসতেই আছে। বাকি টাইম মোটামুটি কন্ট্রোলে থাকে। সেই ক্ষেত্রে এটা দিয়ে কাজ হবে না। সেই ক্ষেত্রে আমাদের ক্রনিক যেটা ওইটা চালায়ে যাইতে হবে রোজ। এই যে ৩ মাস বা ৬ মাসের জন্য যেকোনো একটা চালায় যাইতে হবে। এই ৩ মাস বা ৬ মাস চালানোর মধ্যে যদি তার এরকম সিভিয়ার কন্ডিশন এ অ্যাটাক আসে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই সোমাট্রিপটান বা মিডিটা বলেন এগুলো ইউজ করব। অন্য টাইম এগুলো ইউজ করার কোনো দরকার নাই। বাকি ক্ষেত্রে আমরা ক্রনিকের ট্রিটমেন্ট দেব। যেমন অ্যামিট্রিপটাইলিন সে খেয়ে যাবে রোজ রাতে ১ টা করে বা ফ্লুনারিজিন রোজ রাতে ১ টা করে খেয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি। আর আরেকটা বিষয় হলো অনেক সময় দেখা যায় মাথার এক পাশে মাথাটা যন্ত্রণা করে। হ্যাঁ, হ্যাঁ, চোখের পিছন সহ যেকোনো এক পাশে করে, হ্যাঁ, হ্যাঁ, পুরা মাথা করে। তো হ্যাঁ। সেক্ষেত্রে ট্রিটমেন্ট ব্যবস্থা কি একই? একই সেম ট্রিটমেন্ট কিন্তু এই জায়গায় কনফার্ম করতে হবে যে এটা মাইগ্রেন অন্য কোনো কারণ না। মানে সিঙ্গেল সাইডেও মাইগ্রেন হয়, বোথ হেড জুড়েও মাইগ্রেন হয়, খালি কপালেও মাইগ্রেন হয়। কিন্তু ব্রেইনের অন্য কোনো কন্ডিশন আছে কিনা এজন্য আমরা একটা সিটি স্ক্যান করাই যে অন্য কোনো ডিজিজ আছে কিনা। ঠিক আছে? যদি মাইগ্রেন হয় ট্রিটমেন্ট সেম কোনো সমস্যা নাই। আরেকটা অপশন আছে এই জায়গায় আরেকটা ঝামেলা আছে। অনেকের মাথা ব্যথা হয় চোখের সমস্যার কারণে। এজন্য চোখে কোনো সমস্যা আছে কিনা এটাও কনফার্ম করতে হবে। ঠিক আছে? আর কোনো থ্যাংক ইউ কোয়েশ্চেন স্যার। আছে কারো? আর কোনো কোয়েশ্চেন আছে কারো? স্যার আজকে কি মাইগ্রেনের আলোচনা মোটামুটি শেষ হয়েছে নাকি? হ্যাঁ, মাইগ্রেন হইছে। আরেকটা ক্লাস টপিক করাবো। টপিক আচ্ছা করাবো। যে হ্যাঁ, আমরা যে মানে বইগুলো নিয়ে এসেছি ওই জায়গাগুলোতে আমরা প্রত্যেকটা রোগের কারণ এবং লক্ষণ এই বিষয়গুলো নিয়ে আসছি। এটা মাইগ্রেন পেইন হওয়ার যে কারণগুলো এগুলো তো মনে হয় আজকের কিছু বিষয় নির্দেশনা কি দেওয়া হয়েছিল আলোচনা হ্যাঁ, আমি না তো দেওয়া ছিলাম হয়নি। মাইগ্রেন ক্লাসে। পেইন এর কারণ আমি বলতেছি, একটু পর বলতেছি। কারণ আমাদের তো আসলে হইছে এমার্জেন্সি আমরা ঔষধ খাবো কিন্তু আমরা যে হ্যাঁ, ট্রিটমেন্ট হ্যাঁ। গুলো ফার্মেসিতে দরকার ফার্স্ট এইড ইনজেকশন স্যালাইন ক্যানুলা ব্যান্ডেজ হুম, হুম। ড্রেসিং সাপে কামড়াইছে ভাইঙা গেছে পুড়ে গেছে পানিতে পড়ছে ইনস্ট্যান্ট বাট এই ধরনের পেইনের জন্য প্রতিরোধটা সবার আগে দরকার এই জন্য আমরা কিন্তু বইয়ের ভিতরে কারণগুলো উল্লেখ করে দিছি যাতে এই রোগ থেকে একটা মানুষ বেরোয় আসতে পারে হ্যাঁ, ঠিক আছে স্যার একটু আলোচনা করবেন ঠিক আছে। কোনো কোয়েশ্চেন আছে আপনাদের আর? ট্রিটমেন্ট বোঝেন নাই এমন কিছু? যে আপনি কারণগুলো আলোচনা করেন কিছু হ্যাঁ, কারণ বিষয়ে আলোচনা মাইগ্রেনের কারণ আপনাদের লাগবে না। ফার্স্ট অপশন হইছে তাই। মাইগ্রেনের কারণ জেনে আপনাদের কোনো লাভ হবে না। মাইগ্রেন কন্ট্রোল করার কোনো উপায় নাই। যাদের মাইগ্রেন হবে সেটা হবেই। আপনি ঠেকাইতে পারবেন না। কিন্তু হ্যাঁ, সুস্থ থাকার জন্য কিছু নিয়ম মানতে হবে। যেমন কোলাহলপূর্ণ শব্দ-টব্দ বেশি এমন জায়গায় থাকা যাবে না যে জায়গায় অনেক লাইট যেমন দোকান-টোকানে অনেক লাইট এইসব হইছে মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়। ঠিক আছে? আর মাইগ্রেনের মূল কারণ হইছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন হইছে একটা কেমিক্যাল যে কেমিক্যালের ইমব্যালেন্স এর কারণেই মাইগ্রেন হয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিনের ইমব্যালেন্স কিভাবে ঠেকাবেন এমন কোন উপায় এখন পর্যন্ত বাইর হয় নাই যে কি করা যায়। ঠিক আছে? এর জন্য মাইগ্রেনের প্রতিরোধ বলতে তেমন কিছুই নেই। আমরা জাস্ট বলি যে নিয়ম কানুন মেনে চলতে যেমন অতিরিক্ত লাইট, অতিরিক্ত শব্দ-টব্দ এগুলো পরিহার করতে। খাবার-টাবারের সাথে মাইগ্রেনের কোনো রিলেশন নাই। ঠিক আছে? যে খাবার কন্ট্রোলে খাইলে কিছু হবে। এজন্য মাইগ্রেনের কারণ খুব একটা ইম্পোর্টেন্ট না। মাইগ্রেনের প্রতিরোধ আমরা জাস্ট এইভাবেই করতে পারি। আর কোনো আচ্ছা কোয়েশ্চেন? প্রেশারের কারণে কি এরকমের হ্যাঁ, দেখা দিতে প্রেশারের পারে কোনটা? কারণে যে ব্যথা সেটা মাইগ্রেন না, সেটা অন্য ব্যথা। প্রেশার বেশি হইলে যে মাইগ্রেন হবে এমন কিচ্ছু নাই। ঠিক আছে? কিন্তু টেনশনের সাথে মাইগ্রেনের একটা রিলেশন আছে। যদি টেনশনে বেশি থাকি তাইলে মাইগ্রেন হতে পারে। কিন্তু প্রেশার বাড়লে যে মাইগ্রেন হবে এমন কিছু না। প্রেশারের ব্যথা সেটা আলাদা। সেটা আমি অলরেডি বাদ দিয়ে দিছি। ওই জায়গায় লেখা ছিল নেক পেইন, শোল্ডার পেইন। নেক পেইন, শোল্ডার পেইন আর মাইগ্রেন পেইন কিন্তু আলাদা জিনিস সম্পূর্ণ।
ঠিক আছে? তো শুধু প্রেসারের যে যে শুধু যে ঘাড় ব্যথা করে, যে হ্যাঁ মানে শুধু ঘাড়ে ঘাড়ে এই যে পিছনে যে মাথার হ্যাঁ 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 শক্ত অংশ এবং নিচে একদম হ্যাঁ ঘাড়ে যে জায়গাটা বলে ওই জায়গায় যে ব্যথা হয়, ওই জায়গায় হ্যাঁ ব্যথা থাকে রেগুলারলি লং টাইম, দীর্ঘদিন যাবত, হ্যাঁ লং এটার টাইম কি এই কারণ? ব্যথার কারণ দুইটা হইতে পারে। একটা হইছে আপনার প্রেসারের সমস্যা এই কারণে। আরেকটা হইতে পারে এটারে আমরা নিউরোপ্যাথিক পেইন বলি। এটারে যদি ঘাড়ে চলে আসে মানে নেকে চলে আসে, এটারে আমরা মাইগ্রেন বলি না। তখন আমরা বলি নিউরোপ্যাথিক পেইন। নিউরোপ্যাথিক পেইন নিউরোপ্যাথিক পেইন মূলত নার্ভ ফাইবারের কোনো সমস্যার কারণে হয়। সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট একটু আলাদা হয়। সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট মূলত অ্যামিট্রিপ্টাইলিন দিয়ে দিই। সেই ক্ষেত্রে আর ওই যে ফ্লুনারিজিন, পিজোটিফিন এগুলো দেই না। সেই ক্ষেত্রে আমরা দিই অ্যামিট্রিপ্টাইলিন গ্রুপ। ঠিক আছে? আচ্ছা, মাইগ্রেন স্যার পেইন এখনো হওয়ার পরে অনেক পেশেন্টকে দেখেছি যে এদের চোয়ালে হুম, হুম। পেইনটা চলে আসে, মানে মাথা থেকে এটা চোয়ালের দিকে নেমে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে মাথা থেকে চোয়ালের দিকে নেমে যায়, এই পেইনটা মূলত হয় যাদের একটানা অনেকক্ষণ ব্যথা হয়। সাধারণত মাইগ্রেনের পেইন ১৫ মিনিটও থাকতে পারে, ২ ঘন্টাও থাকতে পারে, ৪ ঘন্টাও থাকতে পারে। ঠিক আছে? যাদের এই ২ ঘন্টা ৪ ঘন্টা তাদের দেখা হয় কি তাদের মাথার পাশাপাশি পুরো মুখমণ্ডলের সবকিছু চোখ, চোয়াল-টোয়াল সব ধরে যায়। এটারে আমরা বলি শিফটিং পেইন বা রেফার্ড পেইন। ঠিক আছে? এটা হচ্ছে মূলত এই যে প্রোস্টাগ্ল্যান্ডিনের কথা বলছি একটা কেমিক্যাল সাবস্টেন্স। এই কেমিক্যাল সাবস্টেন্স কি করে? তখন ব্রেন থেকে নিচের দিকে চলে আসে। তখন আস্তে, আস্তে এই ব্যথাটাও ছড়াইতে থাকে। এটা জাস্ট এই কারণে। এটারে আমরা রেফার পেইন হিসাবে ধরি। এটা মাইগ্রেনের ওষুধ দিলেই দেখা যাবে এই ব্যথাটাও আস্তে, আস্তে কন্ট্রোলে চলে আসবে। মূলত এটা কোনো চোয়ালের সমস্যা না। মিউট করেন, মিউট করেন। মূলত কোনো চোয়ালের সমস্যা না। এটা মাইগ্রেনেরটা যদি কন্ট্রোল হয় তাইলে ওইটার ব্যথা এমনি চলে যাবে। রেফার্ড পেইন চলে যাবে। এই কথায় আরেকটা কথা বলি, এই যে রেফার্ড পেইন এর কথা যেহেতু আসছে, অনেকের গল স্টোন হয়, পিত্তে পাথর নাম শুনছেন হয়তো। পিত্তে পাথর হইলে কিন্তু এই ব্যথা হাতে চলে আসে। হাতে চলে আসে। তখন পেশেন্ট কমপ্লেইন করে তার পেটের ওই জায়গায়ও ব্যথা হয় সাথে হাতেও ব্যথা হয়। তখন আমরা খুঁজি যে হাতে ব্যথার কারণ কি? এটাও রেফার্ড পেইনস। কারণ নার্ভ ফাইবার একই। যে গল ব্লাডারে যে নার্ভ ফাইবার সাপ্লাই দিচ্ছে এটা আমাদের হাতেও সাপ্লাই দিতে। এজন্য ওই ব্যথাটা আমাদের হাতেও অনুভব হয়। ঠিক আছে? আচ্ছা স্যার, আমি একটু এড করতেছি অর্গানিকে প্রতিরোধের বিষয়গুলো নিয়ে। আমি ইতিপূর্বে অনেক মাইগ্রেন পেশেন্টকে সেবা দিয়েছি, মানে এদের ভিতরে যে ল্যাকেন্সিটা আমি পেয়েছি সেটা হলো ল্যাক অফ ক্যালসিয়াম এন্ড ল্যাক অফ জিঙ্ক। আর এদের ক্ষেত্রে দেখা গেছে এদের বায়োইলেকট্রিসিটি, যেটা ইলেকট্রিক এবং ম্যাগনেট, এই দুইটা তাদের শরীরে ইমব্যালেন্স। তাদের যখন এটা ব্যালেন্স করা হইলো থেরাপির মাধ্যমে এবং নিউট্রিশনের মাধ্যমে, দেখা গেল যে তারা এই মাইগ্রেন পেইন এবং এই যে চোয়ালের দিকে নেমে আসতেছে এই টোটাল বিষয়গুলো থেকে তারা বের হয়ে আসছে। তার মানে হলো ম্যাক্সিমাম মানুষের আমি যেটা পেয়েছি, আমার অভিজ্ঞতায় যেটা পেয়েছি সেটা হলো যে তাদের শরীরে চুম্বক এবং কারেন্টের ভারসাম্য ছিল না এবং প্রচুর ল্যাক অফ ক্যালসিয়াম ছিল, এবং এটা এক ধরনের যে বাতের ব্যথা আমরা যেটা বলি এই ধরনের একটা অ্যাটিটিউড আমি পেয়েছি, এবং সেবা দেওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা দীর্ঘদিন যাবৎ সুস্থ আছে। আর কেমিক্যালের ব্যাপার আছে যেটা আমি আগেই বললাম যে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলেটেড কেমিক্যালের ব্যাপার আছে। এজন্য হইছে এটাই। আচ্ছা, এই নিয়ে আর কোনো কোশ্চেন আছে নাহলে পরের টপিকসে যাব? স্যার আচ্ছা, পরের পরের টপিকে টপিক। যাইতে পারেন। হ্যাঁ, পরের টপিকসে যাচ্ছি। পরের টপিকস আমাদের টুথেক। টুথেক মানে হচ্ছে দাঁতে ব্যথা। ঠিক আছে? টুথেক দাঁতে ব্যথা। যেই জায়গায় এক দেখবেন এই যে AC এক এক মানে ব্যথা, সেটা টুথেক কইলে দাঁতে ব্যথা, হেডেক কইলে মাথা ব্যথা, বডি কইলে গা ব্যথা, আইয়ে কইলে চোখে ব্যথা। ঠিক আছে? এক দেখলেই একের মানে ব্যথা। তাহলে এবার আমরা পড়বো টুথেক দাঁতে ব্যথা। দাঁতে ব্যথার প্রধান কারণ কি? ১ নাম্বার কারণ হইছে ক্যাভিটিস। ঠিক আছে? ক্যাভিটিস। ক্যাভিটিস মানে কি? যে বলে দাঁতে পোকায় ধরছে, বলে না পোকায় ধরছে, এই পোকায় ধরা মানে হইছে ক্যাভিটিস। ঠিক আছে? বা ক্ষয় হইছে, দুইটার মানেই সেম। এটা মানে হচ্ছে ক্যাভিটিস। ১ নাম্বার কারণ হচ্ছে ক্যাভিটিস। বাচ্চাদের ক্ষেত্রে ক্যাভিটিসই হইছে ১ নাম্বার কারণ, বড়দের ক্ষেত্রেও ক্যাভিটিস তো অবশ্যই আছে।
এই জায়গায় দেখেন সেনসিটিভ টিথ লেখা আছে। সেনসিটিভ টিথ হচ্ছে একটা মিসনোমার টার্ম। সেনসিটিভ টিথ বলতে বুঝাইছে এই যে গরম খাবার খেলে বা ঠান্ডা খাবার খেলে যে শিরশির করে, এইটারে বুঝাচ্ছে। কিন্তু এটার কারণ টুথেক ওইভাবে সিভিয়ারলি হয় না, ঠিক আছে? হয় না। তারপর দেখেন লেখা আছে গাম ডিজিজ। গাম ডিজিজ বলতে গাম মানে কি মাড়ি, মাড়ি। মাড়িতে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা তারে বলি জিনজিভাইটিস। জিনজিভাইটিস, জিনজিভাইটিসও টুথেকের একটা বড় কারণ। টুথেকের বড় কারণ। তারপর ইনফ্লামেশন হইতে পারে। ইনফ্লামেশন বা পায়োরিয়া যেটা বলি অ্যাবসেস, ঠিক আছে? ইনফেকশন বা পায়োরিয়া বা অ্যাবসেস যা বলেন সেটা হইতে পারে। ডিকে হইতে পারে। ডিকে মানে কি? ডিকে মানে কি? ডিকে আর ক্রাকটুথ কাছাকাছি টার্ম। ওই যে দাঁত যদি হয় আপনার ক্যাভিটিস হয়, ক্যাভিটিস এর পর অনেক সময় দাঁত ভেঙে যাইতে পারে পাশ দিয়ে অল্প একটু খন্ড বা ফাটল ধরতে পারে। এটার আমরা বলতেছি ক্রাকটুথ অর ডিকে। ডিকে, ঠিক আছে? আর এছাড়া আর কি হইতে পারে? যাদের সাইনোসাইটিস আছে, সাইনোসাইটিস হইলো সাধারণত দাঁতে ব্যথা আসতে পারে। এটাও এক ধরনের রেফার্ড পেইন। সাইনোসাইটিস এর কারণে দাঁতে ব্যথা হচ্ছে রেফার্ড পেইন। আর এছাড়া ইনজুরি, যেমন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অনেকের দাঁত ভেঙে যায়, সেই ক্ষেত্রেও টুথেক আসতে পারে। তাহলে মূলত প্রধান কারণ আমাদের এই জায়গায় হইছে কি? ক্যাভিটিস হইছে ১ নাম্বার কারণ। মেজর কারণই হচ্ছে ক্যাভিটিস। ক্যাভিটিস এর কারণে টুথেক সবথেকে বেশি হয়, ঠিক আছে? ক্যাভিটিস এর কারণে টুথেক সবথেকে বেশি হয়। তারপর আসেন, এগুলো হইছে কারণ, টুথেকের কারণ। টুথেক এবার হইছে ইনভেস্টিগেশন কি, কি দিবেন? ইনভেস্টিগেশন না আমি বলতেছি, আপনারা শোনেন। ইনভেস্টিগেশন কি দিবেন? টুথেকের ফলে ইনভেস্টিগেশন লাগে জাস্ট একটা, আর কোনো ইনভেস্টিগেশনের দরকার হয় না। খালি একটা দাঁতের এক্স-রে করাই। দাঁতের এক্স-রের নাম হচ্ছে ওপিজি, ঠিক আছে? ওপিজি। খালি ওপিজি লিখলে এর কোনো নাই যে এপি ভিউ, অমুক ভিউ, তমুক ভিউ কিচ্ছু নাই। জাস্ট ওপিজি লিখলে ইনভেস্টিগেশন হয়ে যায়। দাঁতের ডেন্টাল এক্স-রের নামই হইছে ওপিজি। এই ক্ষেত্রে আমরা সব দাঁতের একটা চিত্র দেখতে পাই। এই দেখেই আমরা বুঝতে পারি যে কি সমস্যা মূলত হইছে, ঠিক আছে? মূলত হইছে। এ বাদে অনেকের ক্ষেত্রে সিটি স্ক্যান লাগে। সিটি স্ক্যান কাদের লাগে? এই যে বললাম অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, যারা অ্যাক্সিডেন্টেড পেশেন্ট, যে মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের ব্রেন ইনজুরি হয়েছে, যাতে মুখ টুক থেতলে গেছে, দাঁত ভেঙে গেছে, এদের ক্ষেত্রে আমরা একটা সিটি স্ক্যান করাই। এছাড়া সিটি স্ক্যান করানোর দরকার নেই। এছাড়া শুধু এক্স-রে মানে ওপিজি। আর যাদের ইনফেকশন হয়েছে, যে পায়োরিয়া বা অ্যাবসেস বললাম, তাদের ক্ষেত্রে একটা সিবিসি করানো লাগে আলাদা করে। এছাড়া অন্য ক্ষেত্রে সিবিসি লাগে না। পায়োরিয়া বা অ্যাবসেস হয়েছে এটা বুঝবেন কি করে? যদি দাঁতের গোড়া ফুলে ওঠে, সেই ফুলে ওঠা থেকে রক্ত বা যদি পুষ পড়ে, যে সাদা সাদা পদার্থ যেগুলো, এগুলো পড়ে, তাহলে আমরা বুঝি অ্যাবসেস হয়েছে বা ইনফেকশন হয়েছে। এই দুইটা খালি দেখি যে রক্ত পড়ে কিনা, ফুলে উঠছে কিনা, আর সেখান থেকে কিছু বেরোচ্ছে কিনা সাদা সাদা। এগুলো যদি বেরোয় তাহলে আমরা বুঝবো যে ইনফেকশন হয়েছে বা অ্যাবসেস হয়েছে। সেই ক্ষেত্রে আমরা একটা সিবিসি করাই, সিবিসি করাই, ঠিক আছে? আর বাকি ক্ষেত্রে সবার জন্য হচ্ছে ওপিজি, জাস্ট ডেন্টাল একটা এক্সট্রা, আর কিছু দরকার নেই। এবার আসেন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট ফার্স্টেই আসেন ব্যথার ট্রিটমেন্ট। ব্যথার ট্রিটমেন্টে ব্যথার ওষুধ খাওয়াবেন বুঝলাম, কিন্তু তার আগে কি করতে হবে? এটা সব পেশেন্টের জন্য। প্রথম অপশন হচ্ছে ব্রাশ করা। সে কয়বার ব্রাশ করবে বলে দিতে হবে। প্রতিবার খাবার পরে ব্রাশ করতে হবে, ঠিক আছে? প্রতিবার খাবার পরে ২ বার, ৩ বার, ১ বার না, এটা বলতে হবে প্রতিবার খাবার পরে ব্রাশ করবে, ঠিক আছে? এটা সকালে, দুপুরে, রাতে সববার। তারপর ২ নাম্বার অপশন হইছে মাউথ ওয়াশ। মাউথ ওয়াশ দিতে হবে। বাজারে অনেক মাউথ ওয়াশ পাওয়া যায়। বায়োটিন পাওয়া যায়, ক্লোরোহেক্সিডিন পাওয়া যায়, ওরোফ্রেশ, বিস্টার, অনেক ধরনের মাউথ ওয়াশ পাওয়া যায়। মাউথ ওয়াশ ইউজ করতে হবে। মাউথ ওয়াশ ইউজ করার নিয়ম কি? মাউথ ওয়াশ আমরা নিতে বলি ১০ ml মানে ২ চামচ, সাথে হাফ গ্লাস পানি নিতে বলি। হাফ গ্লাস পানি আর হইছে ১০ ml মানে ২ চামচ মাউথ ওয়াশ মিশিয়ে কুলকুচি করবে। কুলকুচি করে ফেলে দিবে। এটাও আমরা দিনে ২ থেকে ৩ বার করতে বলি, বা প্রতিবার খাওয়ার পরে করতে বলি। মানে ৩ বার মনে রাখবেন, তাইলেই হবে। এই ২ টা অপশন সবার জন্য। ব্রাশ করা আর মাউথ ওয়াশ সবার জন্য। এরপর আসেন ব্যথা কমাইতে হবে। টুথেক্সে ব্যথা কমানোর জন্য কি দিবেন? ফার্স্ট অপশন, যদি অল্প ব্যথা হয় প্যারাসিটামল, সিম্পল নাপা। যদি অল্প ব্যথা হয় সিম্পল নাপা। তারপর সেকেন্ড অপশন আমাদের, সবাই ইটোরিক্স খাওয়ায়, ইটোরিকক্সিব খাওয়ায় দাঁতে ব্যথা হইলে, কিন্তু ইটোরিকক্সিব কিন্তু একটা খারাপ ওষুধ। এটা হচ্ছে হার্টের রোগের বাড়ায়, ঠিক আছে? এজন্য ইটোরিকক্সিব আমরা অ্যাভয়েড করতে চাই। ২-১টা খাওয়ালে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে নিয়ম করে ৫ দিন ৭ দিন যদি ইটোরিকক্সিব খাওয়ায়, তাদের হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা ইটোরিকক্সিবটা অ্যাভয়েড করার ট্রাই করি। আমরা এই ক্ষেত্রে ফার্স্টে তো নাপা বললাম, নাপায় কাজ না হইলে আমরা ন্যাপ্রোক্সেন দিতে পারি। রোলাকও দেয়া যায়, কিন্তু রোলাকও ওইটার মতো খারাপ হচ্ছে। রোলাক্স আবার কিডনির সমস্যা করে। এজন্য ন্যাপ্রোক্সেন দিই। আর যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে ইটোরিক্স বা রোলাক ইউজ করা যেতে পারে, কিন্তু অনলি অ্যাকিউট কেসে। যে ১টা ২টা খাবে ঠিক আছে, কিন্তু একটানা
10 দিন খাবে, 7 দিন খাবে, নিয়ম করে 3 বেলা খাবে, এরকম করা যাবে না। ঠিক আছে? তাহলে কিন্তু এগুলো রিস্ক বাড়াবে আরো উল্টা। তাহলে ব্যথার ওষুধ দিবেন, ইটোরিক্স দিতে পারেন, রোলাকও দিতে পারেন, ন্যাপ্রোক্সেনও দিতে পারেন। এগুলো সবই দেওয়া যাবে। ন্যাপ্রোক্সেনটা সেফ। যদি ব্যথা কমে আসে ন্যাপ্রোক্সেন আর নাপা চালাবো। যদি ব্যথা অতিরিক্ত হয় কিটোরোলাক বা ইটোরিক্স এগুলো চালাতে পারেন। এবার আসেন যদি ইনফেকশন হয় বা অ্যাবসেস হয় সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব। যদি অ্যাবসেস আর ইনফেকশন না থাকে দাঁতে ব্যথায় অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো দরকার নাই। অ্যাবসেস বা ইনফেকশন বুঝবেন কি করে? আগেই বললাম যে দাঁতের গোড়া ফুলে উঠবে, প্লাস রক্ত পড়তে পারে, প্লাস পুজ বেরোতে পারে। যদি অ্যাবসেস আর ইনফেকশন না হয় অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নাই। কি অ্যান্টিবায়োটিক দিবেন? এই ক্ষেত্রে ভালো অ্যান্টিবায়োটিক হইছে সেফিউরোক্সিন, ক্লাভুলোনিক অ্যাসিডের যে কম্বিনেশন, সেফাক্লাভ, ফিউরোটিল প্লাস, সেবোটিল প্লাস এগুলো দেয়া ভালো। অনেক সময় দেখবেন ডক্সিক্যাপ দেয় দাঁতে ব্যথায়। ডক্সিক্যাপ মানে ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন দেয়া যায় কিন্তু অত এর ইম্পর্টেন্স রোল নাই। ঠিক আছে? এর রোল খুবই লিমিটেড। এইটা বেশি দেয় কারণ দাম কম তো এইজন্য চলে ভালো। কিন্তু ডক্সিক্যাপের রোল কিন্তু দাঁতে ব্যথায় নাই অতটা। আমরা যদি এরকম ইনফেকশন বা অ্যাবসেস পাই সেফোটিল প্লাস দিয়ে দিলেই হয়। এজিথ্রোমাইসিনও দেয়া যেতে পারে কিন্তু এজিথ্রোমাইসিনের রোলও সেফোটিল প্লাসের মতো অত ভালো হবে না। ঠিক আছে? আর যদি এতেও কাজ না হয়, যে সেফোটিল প্লাস বললাম, এতেও যদি কাজ না হয় তাহলে আরো ভালো ওষুধ দেওয়া যেতে পারে। অ্যামোক্সিসিলিন, ক্লাভলোনিক অ্যাসিডের প্রিপারেশন, ক্লাসিডো, টাইক্লাভ এগুলো দেওয়া যাইতে পারে কিন্তু এত দূর লাগে না যাওয়া, এর আগেই কমে যায়। আর যদি ইনজুরি হয় কারো তাহলে ইনজুরির ট্রিটমেন্ট করাইতে হবে। দাঁত যদি বাজেভাবে ভাঙে দাঁত তুলে ফেলতে হবে বা রুট ক্যানেল করানো যেতে পারে। ঠিক আছে? ক্যাপ পরানো যেতে পারে। এগুলোর ট্রিটমেন্ট করাতে হবে। তাহলে মেইন ট্রিটমেন্ট আমাদের ফার্স্টেই ব্রাশ করা, তারপর মাউথ ওয়াশ ইউজ করবে। 3 নম্বরে ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ কম ব্যথা হলে ফার্স্টে প্যারাসিটামল বা নাপা। 2 নম্বরে যদি ব্যথা আরেকটু বেশি হয় ন্যাপ্রোক্সেন ইউজ করতে পারি। আর ব্যথা অতিরিক্ত হলে কিটোরোলাক মানে রোলাক বা ইটুরিকক্সিবি এগুলো ব্যবহার করা যেতে পারে। আর অ্যান্টিবায়োটিক যদি ইনফেকশন হয় তাইলে আমরা অ্যান্টিবায়োটিক দিব। এছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো দরকার নাই। কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার পেন কিলার দিলে তো অবশ্যই অ্যাসিডিটির ওষুধ দিতে হবে। হ্যাঁ অবশ্যই, এটা আমি কিন্তু বলিনি কারণ পেন কিলার দিতে গেলে অবশ্যই হ্যাঁ, দেয়া লাগবে। ঠিক আছে? অবশ্যই দেয়া লাগবে। এখন এখানে ট্রিটমেন্ট হলো যদি রোলাক দেয় অনেক সময় দেখা যায় যে ওই যে আক্কেল দাঁত যেটা বলে, হ্যাঁ দাঁত হ্যাঁ হ্যাঁ। ওঠে, ভয়েস ক্যাভিটি থাকলে দাঁতে পোকাই খাইলে অনেক সময় যে ব্যথাটা কয়েকদিন ধরে হয়, সেক্ষেত্রে কিছু রোলাক কয়েকদিন দিতে পারবে। দিনে কয়টা? কিটোরোলাক, হ্যাঁ কিটোরোলাক কয়টা দিতে পারে? ব্যথার ওষুধ সর্বোচ্চ একদিনে 3টে দেওয়া যায়। ঠিক আছে? সর্বোচ্চ 3টে দেওয়া যায় কিন্তু আমরা 3টে দেই না। আমরা যত কম রাখতে পারি তত ভালো। সেই ক্ষেত্রে আমরা 1টা বা 2টে দেওয়ার ট্রাই করি। আর এটা কতদিন হাইয়ের দিতে পারবেন? এটা একটা ভালো কোশ্চেন। এটা 3 থেকে 5 দিন, এর বেশি আমরা ব্যথার ওষুধ দিতে চাই না সাধারণত। দিতে চাইলেও আমরা পাওয়ার কমাই ফেলি। মানে দেখা যায় কি, যদি বলে দিই পেশেন্টের যে ব্যথা অতিরিক্ত হলে আপনি রোলাক বা ইটোরিক্স খাবেন, এছাড়া নরমাল টাইমে নাপা খাবেন, নাপা বা ন্যাপ্রোক্সেন এগুলো খাবেন। ঠিক আছে? স্যার আর যদি ইটোরিকক্সিব দেয়, ইটোরিকক্সিবের হুম। ডোজ কি মানে দিনে 2টা না দিনে 1টা? এটা ইটোরিকক্সিবের পাওয়ার আছে অনেকগুলো। ঠিক আছে? 90, 120, 60 এরকম পাওয়ার আছে। আমরা সর্বোচ্চ দিনে 2টা দিতে পারি কিন্তু দিনে 2টা দেওয়া উচিত না, আরো কম দিলে ভালো হয়। 120 খাইলে তার দিনে 1টা খাইলেই হয়ে যায়। আর যদি কম পাওয়ারের দেন, 60 দেন, তাহলে দিনে 2টা দেওয়া যায় ইজিলি। আর ব্যথা অতিরিক্ত বেশি হলে আমরা 120 2টা দিতে পারি। ঠিক আছে? যদি অতিরিক্ত বেশি হয়। আর একটা বিষয় স্যার, দেখা যাচ্ছে যে সিবিআই অ্যাকুইট কন্ডিশন হইলে রোলাক, তারপরে হ্যাঁ, না হইলে ইটোরিকক্সিব। হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে কিটোরোলাক দেওয়ার পরে হয়তো বা পেইনটা কমছে, সিভিয়ার কমে নাই 3 দিন বা 4 দিনে, কিন্তু সিভিয়ারিটি কমে গেছে বাট পেন হালকা রয়ে গেছে, সেক্ষেত্রে প্যারাসিটামল বা আদার্স কোনো স্টে হ্যাঁ, করা যাবে সেই কিনা? সেই ক্ষেত্রে প্যারাসিটামল দিব। প্যারাসিটামল এই ক্ষেত্রে আমাদের সেফ। ডেইলি 3টে করে প্যারাসিটামল আপনি দিয়ে দিবেন 5 থেকে 7 দিনের জন্য, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। আর এর পাশাপাশি ওই যে বললাম মাউথ ওয়াশটা দিবেন। মাউথ ওয়াশ আমরা 15 দিনের জন্য দিই বা 7 দিনের জন্য দিই। আর ব্রাশ তো আজীবন করবে, সেটা নিয়ে তো কোনো কথাই নেই। মাউথ ওয়াশ হ্যাঁ, 15 দিন বা 7 দিন, 15 দিন ইউজ করলে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা? মাউথ ওয়াশের সাইড ইফেক্ট সাধারণত নাই। মাউথ ওয়াশের সাধারণত সাইড ইফেক্ট নাই। মাউথ ওয়াশ আবার সাইড ইফেক্ট আছে বলতে আমরা এটা কনসেন্ট্রেশন কমাই ইউজ করতে পারি। কমাই যে বললাম যে 10 ml নিতে পারি পানির সাথে মিশিয়ে। এখন অনেক পেশেন্ট আছে বুঝে না যে একবারে সে মাউথ ওয়াশে নিয়ে নিচ্ছে হাফ গ্লাস। সেই ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট আছে, নরমাল ফ্লোরা মরে যায়।
সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স থাকে, ঠিক আছে? এই জন্য বলতে হবে যে 2 চামচ নেবেন, সাথে পানি নেবেন, সেই ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট নাই। থ্যাংক ইউ। আপনার স্যার, এই ধরনের আমার প্রশ্ন ছিল যে সেপারেটম কার্বনিক অ্যাসিড যদি হ্যাঁ। হয় তাহলে কি দেব? যদি 250 না 500? হ্যাঁ, 250 না 500, ভালো পয়েন্ট বলছেন। দাঁতে ব্যথার ক্ষেত্রে মূলত আমরা প্রথমে 250 থেকেই শুরু করি, ঠিক আছে? দাঁতে ব্যথার জন্য মানে দাঁতে ইনফেকশনের জন্য 500 দরকার নাই। 500 আমরা সিভিয়ারিটি বুঝে, যদি সিভিয়ার ইনফেকশন হয় সেই ক্ষেত্রে দিই, এছাড়া 500 দেওয়ার দরকার নেই, আমরা 250 দিয়ে শুরু করবো। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, এখানে সেপারেটম প্লাস কার্বনিক অ্যাসিড দিলাম, এর আগে পূর্বে হয়তো যদি আমি সেপিক্সিম 200 ইউজ করা যায়, এতে কি সঠিক হবে নাকি কার্বনিক অ্যাসিড অ্যাড করতে হবে? আচ্ছা, সেপিক্সিম 200 ইউজ করলে সঠিক হবে কিনা? সেপিক্সিমেও আপনার ইনফেকশন কমাবে, কিন্তু সেফিউরোক্সিম ক্লাউলোনিক অ্যাসিডের মতো অতটা এটা ইফেক্টিভ না। দেখা যায় সেপিক্সিম দিলে এটা ইফেক্টিভ 30%, আর ওইটা দিলে ওইটার ইফেক্টিভনেস 90%, এইরকম যায়, ঠিক আছে? আমরা এই সেপারেটম প্লাস কার্বনিক অ্যাসিড এই ক্ষেত্রে আমরা ব্যবহার বেশি করা হয়, যেমন পেশাব ইনফেকশন, অন্যান্য ইনফেকশনের ক্ষেত্রে সেফিউরোক্সিম ক্লাউলোনিক অ্যাসিড এমন একটা ওষুধ, এটা যে কোনো ইনফেকশনে আমরা ইউজ করতে পারি, করিও আমরা। প্রস্রাবে ইনফেকশন হইতে শুরু করে লাংয়ের ইনফেকশন বলেন, ব্রেনের ইনফেকশন বলেন, সবকিছুতেই ইউজ করি, কারণ এই ওষুধটার ইফেক্টিভনেস ভালো, এই জন্য। জি, ঠিক আছে, মানে এটাই আমি প্রশ্ন করলাম যে আমি আজকেই দাঁতের রোগী একটা দেখছি, এই জন্য প্রশ্ন করলাম। আচ্ছা, আর দাঁতের রোগীর ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, আরেকটা পেস্ট আছে। পেস্ট তো আমরা নরমালি তো বাজার দিয়ে পেস্ট কিনে ইউজ করি। আরেকটা পেস্ট আছে অর্গানিক, যেটা ওরিকেয়ার, এই পেস্টটাও অনেক ভালো। এই পেস্টটা খালি দাঁতে ব্যথার ক্ষেত্রে না। একটু মিউট করেন, আমার একটু কথা বলতে দেন, মিউট করেন শব্দ। আমি টিসিএম এর প্রোডাক্ট ইউজ করব ইনশাআল্লাহ, বুঝছেন? টিসিএম এর। হ্যাঁ হ্যাঁ, একটু মিউট করেন, মিউট করেন। হ্যাঁ, করছি। হ্যাঁ, আমি যে কথা বলতেছিলাম, অর্গানিক প্রোডাক্ট ওরিকেয়ার, ওরিকেয়ারটা দাঁতের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আর কি। আমি ইউজ করছি তো, মানে দেইও, এজন্য এইটা খুব ভালো কাজ করে। এমনি পেস্ট তো আপনারা ইউজ করেনি, যদি দাঁতের এরকম পেশেন্ট পান ওরিকেয়ারটা দিতে পারেন, এটা খুবই ভালো কাজ করে। প্লাস ওরিকেয়ার বার্নের পেশেন্টদের ক্ষেত্রে, যে পুড়ে যায় বা ইনফেকশন, এই ক্ষেত্রে আমরা পেস্ট দিতে বলি অনেক সময়। এটা যদি বার্নের পেশেন্টদের ক্ষেত্রে দেন বা ইনফেকশনে দেন, সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার, পাইরিয়া রোগের কি চিকিৎসা দেব স্যার? এইটা আমি ভালো বুঝতে। হ্যাঁ, পায়োরিয়া রোগীর কি চিকিৎসা দেবেন আমি অলরেডি বলে ফেলছি, যে পায়োরিয়া মানে কি, অ্যাবসেস মানেই পায়োরিয়া, ঠিক আছে? দাঁতের অ্যাবসেসরে আমরা পায়োরিয়া বলি। অ্যাবসেস মানে আমরা বুঝি সাধারণত ফোড়া, এই যে ফোড়া ঠোড়া হয় না, এগুলোর ইংলিশ টার্ম হচ্ছে অ্যাবসেস। তাহলে দাঁতের গোড়ায় যেরকম ফুলে ওঠে যদি পাস পড়ে, এটারে আমরা বলি পায়োরিয়া। পায়োরিয়ার ক্ষেত্রে আমরা কি দিব? অ্যান্টিবায়োটিক দিব, যদি ব্যথা হয় ব্যথার ওষুধ দিব, ঠিক আছে? আর তো ওই ব্রাশ করা আর মাউথ ওয়াশ তো কমন। কি অ্যান্টিবায়োটিক দিবেন তা তো আমি এতক্ষণ আলোচনা করেই দিচ্ছি, যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারবেন। বুঝছি বুঝছি স্যার, ঠিক আছে। আচ্ছা, এর সাথে আমি আরেকটু কথা বলে দিই। আমি জিনজিভাইটিস বলছিলাম মাঝখানে। জিনজিভাইটিস মানে হচ্ছে মাড়িতে ইনফেকশন। অনেক সময় দাঁতে ইনফেকশন হয় না, মাড়িতে হয়, মাড়ি ফুলে ওঠে, ঠিক আছে? মাড়ি ফুলে ওঠে, পাঁচও পড়তে পারে বা লাল হয়ে যায়, রক্ত পড়তে পারে। এই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট দেবেন? এই ক্ষেত্রে ট্রিটমেন্টও হুবহু সেম, ঠিক আছে? হুবহু সেম এইরকমই ট্রিটমেন্ট। কি করতে বলতে হবে তার, এই জায়গায় তো ব্রাশের রোল অতটা নাই, এই ক্ষেত্রে আমরা বলি মাউথ ওয়াশের কথা। ব্রাশ তেমনি করবে দাঁত পারপাসে, মাউথ ওয়াশ ইউজ করবে আগেরটার মতোই, যে কোনো একটা মাউথ ওয়াশ দিতে পারবেন, সেটা 2 বেলা বা 3 বেলার জন্য। প্লাস কি করবেন, জিনজিভাইটিস এর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে, আবার অনেক সময় লাগে না, ঠিক আছে? অনেক সময় দেয়া লাগে, অনেক সময় লাগে না। যদি অতিরিক্ত ফুলে ওঠে, প্লাস এই যে বললাম সাদা সাদা পাঁচ বেরায়, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক দেয়া লাগে। অ্যান্টিবায়োটিক সেম এই টাইপের অ্যান্টিবায়োটিকই দিবেন, আর কোনো সমস্যা নাই। প্লাস এর সাথে কি দিবেন, এই যদি জিনজিভাইটিস হয়, এর সাথে আমরা সিবিট দিই আলাদাভাবে, ঠিক আছে? সিবিট দিই, আর রিবোফ্লাভিন দিই। রিবোফ্লাভিন মানে ভিটামিন বি টু, এটা দিই, ঠিক আছে? এই দুটো ওষুধ অ্যাড করতে হয় সেই ক্ষেত্রে, কারণ ভিটামিন বি টু আমাদের নরমাল ফ্লোরা বাড়ায়। রিবোসন নামে যে বাজারে পাওয়া যায়, রিবোসন বা রাইবোসন, যা উচ্চারণ করেন, ঠিক আছে? বলেন। আপনার যে এর সাথে দাঁতে ব্যথার সাথে অ্যান্টিবায়োটিক হিসেবে মেটটিল যে 400 দেয়,
এটা কিভাবে কাজ করে স্যার? হ্যাঁ, মেট্রিল কিভাবে কাজ করে? মেট্রিল হচ্ছে আমাদের অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে কিছু, অ্যানারোবিক ব্যাকটেরিয়ার এগেইনস্টে মেট্রিল কাজ করে। দাঁতে ব্যথা মেট্রিল কাজ করে না এটা বলা যাবে না, কাজ করে অবশ্যই। যদি অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে দাঁতের ইনফেকশন হয় সেই ক্ষেত্রে মেট্রিল কাজ করবে, কিন্তু অন্য অর্গানিজম যেমন স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এগুলো দিয়ে দিলে কাজ করবে না, সেই ক্ষেত্রে মেট্রিলে ধরবে না আপনার। এই জন্য মেট্রিল বা এইসব ইউজ করার থেকে ডাইরেক্ট সেফিউরোক্সিন ক্লাভুলোনিক অ্যাসিড ইউজ করলে এটার কার্যকারিতা ভালো, কারণ আপনি তো জানতেছেন না যে কোন অর্গানিজম দিয়ে দাঁতের যে ইনফেকশনটা হয়েছে। এই জন্য আমরা ডাইরেক্ট এখন ম্যাক্সিমাম সেফিউরোক্সিন ক্লাভুলোনিক অ্যাসিড ইউজ করি, ঠিক আছে? জি জি। আচ্ছা, জিনজিভাইটিস এর কথা বলতেছিলাম যে এই ক্ষেত্রে এক্সট্রা দুইটা ওষুধ দিই আমরা। সিবিড দেই, সিবিড দিচ্ছে এপিথেলিয়াল সেলের গ্রোথ করে, এই জন্য আমরা সিবিড দেই, মানে এই যে মিউকোসা, মুখের যে মিউকোসা চামড়া, এটার গ্রোথ ভালো করে, এই জন্য সিবিড দিই। সিবিড মানে তো ভিটামিন সি, সবাই জানেন আশা করি। আর দি রিবোসন দিই, মানে ভিটামিন B2। এই রিবোসন কি করে? আমাদের যে ভালো ব্যাকটেরিয়া, আমাদের শরীরে কিন্তু ভালো ব্যাকটেরিয়াও আছে খারাপের পাশাপাশি। এই রিবোসন এই ভালো ব্যাকটেরিয়ার গ্রোথটা বাড়ায়, ফলে খারাপ ব্যাকটেরিয়া ইনফেকশন ঘটাতে পারে না। এই জন্য আমরা আলাদাভাবে রিবোসন দিই, কারণ যে এর ঘাটতির ফলেও কিন্তু এইসব হইতে পারে। এই জন্য রিবোসন আলাদা করে দিই। রিবোসনের ডোজ 2টা করে দিতে হয় 3 বেলা, ঠিক আছে? রিবোসন 2টা করে 3 বেলা দিতে হয়, 5 দিন বা 7 দিনের জন্য দেই আমরা। আর সিবিট তো রোজ 2টো করে, সকাল দুপুর বা সকাল বা রাতে 2টা করে খাইতে হয়। এটাও 7 দিন বা 10 দিন তার দেওয়া যায়, কোনো সমস্যা নেই। কোনো কোশ্চেন আছে আর কারো? স্যার আমরা যে এই যে আর্ট পেইন হয় গলায়, যে দুই পাশে যে ফুলে যায়, হ্যাঁ এই ক্ষেত্রে আমরা কোন অ্যান্টিবায়োটিক ইউজ করলে ভালো হয়? হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন। শর্ট পেইন হলে কোন অ্যান্টিবায়োটিক ইউজ করলে ভালো হয়? এই শর্ট পেইনের অনেকগুলো কারণ আছে, ঠিক আছে? অনেকের টনসিলাইটিস হয়, মানে টনসিল ফুলে যায় বা টনসিল ইনফেকশনের জন্য এটা হয়। আবার অনেকের ফ্যারিনজাইটিস হয়, ঠিক আছে? ফ্যারিনজাইটিস হয়। দুইটা আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? দুইটার ক্ষেত্রে এবার কোনটা ইউজ করলে ভালো হয়? এর জন্য আসল ওষুধ হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন, ঠিক আছে? অরিজিনালি ইউজ করা উচিত পেনিসিলিন। এর ইন্ডিকেশন হয়েছে বই পুস্তকে তাই লেখা। পেনিসিলিন মানে যে অ্যামোক্সিসিলিন ক্লাভুলোনিক অ্যাসিডের কম্বিনেশন, যেগুলো ক্লাসিডো টাইক্লাব, কিন্তু এগুলোর দাম অতিরিক্ত বেশি বলে আমরা ইউজ করি না। আমরা কম পাওয়ারের ওষুধ দিই। এই ক্ষেত্রে কম পাওয়ারের কি ওষুধ কাজ করতে পারেন? এই ক্ষেত্রে আমরা দেই সাধারণত এজিথ্রোমাইসিন দিতে পারি, বা সেফিক্সিম, যেটা বলছেন আগে একজন বলছিল সেফিক্সিমের কথা, সেফিক্সিম দিতে পারি। আর সেফিরোক্সিন ক্লাভুলোনিক অ্যাসিড সব ক্ষেত্রে দেওয়া যায়। আমি আগেই বলছি যে পা থেকে মাথা পর্যন্ত সব ইনফেকশনে সেফিরোক্সিন ক্লাভুলোনিক অ্যাসিডের কম্বিনেশন দেয়া যাবে, কোনো ক্ষতি নেই, আর এতে কন্ট্রোলও হবে। এইগুলো ইউজ করলেই হয় মূলত, কিন্তু মূলত দেওয়ার কথা এই জায়গায় অ্যামোক্সিসিলিন, মানে পেনিসিলিন জাতীয় ওষুধ হয়েছে ভালো কাজ করে আর কি, ঠিক আছে? কিন্তু ওই দাম বেশির কারণে আমরা অনেক সময় দেই না। এটা হচ্ছে অ্যামোক্সিসিলিন আর ক্লাভুলোনিক অ্যাসিড, হ্যাঁ একসাথে কম্বিনেশন দিতে, ক্লাসিডো টাইক্লাব এইসব নামে বাজারে পাওয়া যায়। যেমন অ্যামোক্সিসিলিন সকালে একটা রাত্রে একটা ইউজ করা হয়, আবার সেফিক্সিম হচ্ছে সকালে একটা রাত্রে একটা ইউজ। না, অ্যামোক্সিসিলিন দিলে এটা হচ্ছে 8 ঘন্টা অন্তর অন্তর। অ্যামোক্সিসিলিন যদি দেন তাহলে এটা দিনে 3টা খাইতে হবে, আর সেফিরোক্সিন দিলে 2টা খাইতে হবে, সকাল আর রাত। আর অ্যামোক্সিসিলিন দিলে সকাল দুপুর রাত 3 বেলা খাইতে হবে, ঠিক আছে? 3 বেলা। সেফিক্সিম দিলে 2 বেলা, সকালে রাত্রে। সেফিক্সিম দিলে 2 বেলা, 2 বেলা। একসাথে কি দুটি দেওয়া যাবে? একসাথে 2টা দেওয়ার দরকার নেই, 2 বেলা একটা দিতে হবে। না, যেমন ওই যে অ্যামোক্সিসিলিন একটা খেলো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না 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 না, এরকম দেওয়া যাবে না, 2টা দেওয়া যাবে না। 2টা দিলে ক্ষতি হবে কি? 2টা দিলে হচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, কোনোটা কাজ করবে না, ঠিক আছে? এজন্য 2টা দেওয়া যাবে না, আমরা সিঙ্গেল প্রিপারেশন দেবো, রাই দেবো, একটা দেবো। আর অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে। অ্যান্টিবায়োটিকের ডোজ মুখে খাওয়ার গুলোর ক্ষেত্রে মিনিমাম 5 দিন দিতে হবে, ঠিক আছে? মিনিমাম 5 দিন। ওকে স্যার, থ্যাংক হ্যাঁ বলেন। স্যার, সাথে কি ওই যে ফ্লুক্সোসিন গ্রুপের কোনো ঔষধ দেওয়া যাবে দাঁতে ব্যথা হইলে, মানে দাঁতে ঘা ঘষার জন্য দ্রুত? ফ্লুক্লক্সাসিলিনের দরকার হয় না সাধারণত। ফ্লুক্লক্সাসিলিন আমরা চামড়ার যেসব ইনফেকশন সেই ক্ষেত্রে বেশি ইউজ করি, ঠিক আছে? দাঁতে ব্যথার ক্ষেত্রে ফ্লুক্লক্সাসিলিন না দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? দেওয়ার দরকার নাই ওইভাবে। দেওয়া যায় স্যার? দেয়া যায়, আপনার অ্যান্টিবায়োটিক দিলে কিছু কাজ করবে, কিন্তু এই ক্ষেত্রে রোল নাই ওইভাবে। ফ্লুক্লক্সাসিলিনের তেমন একটা উপকারিতা নাই, ঠিক আছে? ঠিক আছে। না, অনেক সময় দেখা গেছে বেশি চামড়া সমস্যা হইলো, ভিতরগত ঘা আমরা হইছে, সমস্যা হলে অবশ্যই ফ্লুক্লক্সাসিলিন দিতে হবে, কিন্তু মুখের ভিতর যেটা আছে আমাদের, এটার আমরা চামড়া বলি না, এটার বলি মিউকোসা, ঠিক আছে? মিউকোসার উপর ফ্লুক্লক্সাসিলিনের রোল কম, এজন্য সে দেওয়ার দরকার ওইভাবে নাই আর কি, আলাদাভাবে।
জি স্যার, ঠিক আছে। স্যার আমার আর একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে দাঁতের পেনের জন্য অনেক সময় দেখা যায় কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলকুচা করলেও পেনটা কমে, আসলে এটা কমে। যুক্তিযুক্ত ব্যাখ্যাটা একটু। হ্যাঁ, অবশ্যই যুক্তিযুক্ত ব্যাখ্যা আছে। কুসুম গরম পানিতে লবণ দিয়ে করলে পেইন কমে, ঠিক আছে। এই যে আমি বললাম মাউথ ওয়াশের কথা, অনেকে মাউথ ওয়াশ ইউজ করেন না, এর পরিবর্তে গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করে। এর ফলে কি হয়, যদি হিট কম্প্রেশন হয়, হিট কম্প্রেশন হলে যে কোনো ইনফ্লামেশন কমে। যেহেতু আপনার একটা ইনফেকশন হয়েছে, ওই জায়গায় যদি হিট কম্প্রেশন পরে একটু গরম পানিতে লবণ দেন, তাহলে ওই জায়গায় হয়েছে হিট কম্প্রেশন, হিট হচ্ছে, ফলে ইনফেকশন সাইডটা একটু ভালো থাকে। এই জন্য জাস্ট এটা করে, ঠিক আছে। এই জায়গায় এসে উপকারিতা অবশ্যই আছে, এটা কোনো খারাপ কিছু না, এটা অবশ্যই ভালো করা যাবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। যে দাঁতের ব্যথার যে ডোজ গুলা বললেন বা যে চিকিৎসা বললেন, এটা বয়সের কোনো বলা হয়নি যে কোন বয়স থেকে কোন বয়স? বয়সের ক্ষেত্রে অবশ্যই, বয়সের ক্ষেত্রে অ্যাডাল্ট যারা, অ্যাডাল্ট বলতে আমরা এই জায়গায় হিসাব করতেছি 12 বছরের উপর, ঠিক আছে। 12 বছর অ্যাডাল্ট, সাধারণত আমরা বুঝি 18 বছরের উপর, কিন্তু এই জায়গায় ওষুধের পত্রের ক্ষেত্রে আমরা হিসাব করি 12 বছরের উপর। 12 বছরের উপরের ক্ষেত্রে সবার ডোজ সেম। যদি 12 বছরের নিতে হয়, বাচ্চা হয়, সেই ক্ষেত্রে ডোজ আমরা পাল্টাই। বাচ্চাদের ক্ষেত্রে আমাদের তো আর মুখে খাওয়ার ওষুধ ওইভাবে দেওয়া হবে না, আমরা সিরাপ আকারে বেশি দিই, ঠিক আছে। সেই ক্ষেত্রে সিরাপ আকারে আমরা বেশি দেবো। যদি একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যেমন 2 বছরের বাচ্চা হয়, সেই ক্ষেত্রে তো সে মুখে খাওয়ার ওষুধ খাইতে পারবে না, তারে আমরা দেবো সিরাপ আকারে। সেই ক্ষেত্রে ওই যে সেফিরোক্সিন, ক্লাভোলনিক অ্যাসিড বলেন বা সেফিক্সিন বলেন, সবগুলোরই সিরাপ আছে, আমরা 1 চামচ করে দিই তাদের ক্ষেত্রে, 1 চামচ করে, ঠিক আছে। আর ব্যথার ওষুধ তো নাপার সিরাপ আছে, পাওয়া যায়। প্লাস বাচ্চাদের ক্ষেত্রে ব্যথার ওষুধে আমরা একটু ভিন্নতাও আনতে পারি, সাপোজিটরি দিতে পারি। ডাইক্লোফেনাকের যে সাপোজিটরি আছে, সাপোজিটরি ইউজ করা যায়। আর ব্যথার ওষুধ যদি খাইতে চান, খাওয়ার থেকে সাপোজিটরি দেয়া কিন্তু শ্রেয়, ঠিক আছে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা মুখে দেই না, সেই ক্ষেত্রে সিরাপ দেই প্লাস সাপোজিটরি দিই। ব্যথার জন্য সাপোজিটরি দিলে ভালো কাজ করে এই ক্ষেত্রে।